হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটায় আমি যে টপিকগুলো কভার করেছি তোমরা শুধু একবার ভালো করে দেখে নেবে। তার কারণ ছোট থেকে বড় যারাই যে ক্লাসে পড়ছো না কেন এবং যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ না কেন, তাদের কিন্তু এই জায়গাগুলো অবশ্যই জেনে যেতে হবে। তাহলে আসো দেখে নেই কি টপিকগুলো আছে এবং কাকে কিভাবে আমি ক্ল্যারিফাই করছি সেটা তোমাদের জেনে নিতে হবে। সবার প্রথমে কি লেখা আছে দেখো, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয়? কাকে বলা হয় এটা তোমাদের অত ইম্পর্টেন্ট না হলেও স্বাভাবিক সংখ্যার উদাহরণটা হচ্ছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ। স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার এক থেকে শুরু হয়, 1 2 3 4 ডট 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 এরকম চলবে। তার মানে ডট 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 দেওয়ার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার কোনো শেষ হয় না। সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা যদি বলে খুঁজে বের করো, কখনোই তা সম্ভব নয়। আর সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত? 1। এবার কি লেখা আছে? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাটা আবার কি? এই যে স্বাভাবিক সংখ্যা লিখেছো, এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি তুমি শূন্যটা যোগ করে দাও তাহলেই কিন্তু হয়ে যায় অখণ্ড সংখ্যা। এই কনসেপ্ট গুলো কিন্তু তোমাদের ক্লিয়ার রাখতে হবে। তাহলে অখণ্ড সংখ্যাটা বোঝা গেল। বা জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, আমরা কি জানি? যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেসব সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলে। কি কি আছে? 2 4 6 8 10, মানে এরকম 2 এর ডিফারেন্সে আমি কিন্তু লিখে দেবো, তাহলেই আমি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা সম্বন্ধে ধারণা পেয়ে যাব। এবার বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। বিজোড় সংখ্যা কোনগুলো? যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, 1 3 5 7 9 এরকম। তাহলে সব থেকে বড় জোড় সংখ্যারও কোনো অস্তিত্ব নেই, মানে পাওয়া যাবে না। আর সব থেকে বড় বিজোড় সংখ্যারও কোনো অস্তিত্ব নেই, পাওয়া যাবে না। আমি এগুলো ডট ডট দিয়ে রেখেছি, মানে এই চারটের ক্ষেত্রেই সব থেকে বড় সংখ্যা পাওয়া সম্ভব নয়, কারণ তারপরেও আমি আরো পাবো। যখনই সব থেকে বড় বলবো কিন্তু তারপরে আবার পেয়ে যাবো। তাহলে এই চারটের ক্ষেত্রে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা পাওয়া সম্ভব নয়। ক্ষুদ্রতম জোড় সংখ্যা কি লিখবে? অনেকেই কিন্তু 2 লিখে দিয়ে আসবে আর শূন্য পাবে। ক্ষুদ্রতম জোড় সংখ্যা কিন্তু শূন্য। ভালো করে খেয়াল রাখো, ক্ষুদ্রতম জোড় সংখ্যা কত? শূন্য। ভালো করে খেয়াল রাখতে হবে, এই জায়গাটা অনেকেরই ভুল হয়। ক্ষুদ্রতম জোড় সংখ্যা শূন্য। এবার কেন শূন্য সেটা অনেকের কনফিউশন আছে, বলে দিই তোমাদেরকে। দেখো, প্রতিটা জোড় সংখ্যার পার্থক্য কত? প্রতিটা জোড় সংখ্যা একটা সংখ্যা থেকে পরেরটার পার্থক্য হচ্ছে 2। তাহলে 2 থেকে তুমি যদি 2 বিয়োগ করো কত পাবে? শূন্য পাবে। তাই এক্ষেত্রে কিন্তু ক্ষুদ্রতম জোড় সংখ্যা তোমার শূন্য, কখনোই 2 নয়। এবার ক্ষুদ্রতম জোড় স্বাভাবিক সংখ্যা। তুমি তো এখানে শূন্য পেয়েছিলে ক্ষুদ্রতম জোড় সংখ্যা, এবার কি বলছে? ক্ষুদ্রতম জোড় স্বাভাবিক সংখ্যা। শূন্যটা কি তোমার স্বাভাবিক সংখ্যার অন্তর্গত? কখনোই নয়। দেখো, স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু। তাহলে ক্ষুদ্রতম জোড় স্বাভাবিক সংখ্যা শূন্যর ঠিক পরবর্তী যে জোড় সংখ্যাটা সেটাই হবে। তাহলে কত হবে? 2 হবে তোমার ক্ষুদ্রতম জোড় স্বাভাবিক সংখ্যা। এরপরে সার্থক অঙ্ক। এই টার্মটার সঙ্গে অনেকের নতুন পরিচিতি। সার্থক অঙ্কটা আবার কি? সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, যে অঙ্কগুলো দিয়ে আমি সংখ্যা গঠন করতে পারি সেগুলোকেই বলা হয় সার্থক অঙ্ক। ভালো করে খেয়াল রাখো, এই যে এটাও একটা অঙ্ক, এটাও একটা অঙ্ক, এটাও একটা অঙ্ক, এরকম ভাবে সবগুলোই কিন্তু তোমার একটা করে অঙ্ক। ওই অঙ্কগুলো দিয়ে যে কোনো সংখ্যা গঠন করা যায় বলে সেটাকে বলা হয় সার্থক অঙ্ক। আর যদি অঙ্কটা নিজে একাও থাকে, একাও যদি থাকে, তখনও কিন্তু এটা একটা নির্দিষ্ট ভ্যালু আছে, অর্থাৎ এর ভ্যালুটা হচ্ছে 9। তাই এটাকে বলা হয় সার্থক অঙ্ক। তাহলে সার্থক অঙ্ক কতগুলো? 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 9টা। তোমাদের এক্সামে অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে সার্থক অঙ্কের সংখ্যা কটি? 9টি, 10টি, 11টি, 6টি, অনেক কিছু দেওয়া থাকে। অনেকে ভুল কোথায় করে? অনেকে কিন্তু 10 করে আসে। 10 কিন্তু হবে না, 9 হবে তোমার এখানে অ্যান্সার। কিভাবে হচ্ছে আমি তোমাদের বলে দিলাম, একটু খেয়াল রাখবে। সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্কটা হচ্ছে শূন্য। এটা কিন্তু সার্থক অঙ্কের অন্তর্গত নয়, তার কারণ শূন্য যদি একা বসে থাকে
সেক্ষেত্রে কিন্তু শূন্যর কোন রকম মান তোমরা ধরো না। শূন্যর বাঁ দিকে যখনই একটা সংখ্যা বসে যাবে তখন কিন্তু সেটা 10 আকারে ট্রিট হবে, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তাই শূন্য হচ্ছে তোমার সাহায্যকারী অঙ্ক। এই কনসেপ্ট গুলো তোমাদের যেন একদম ক্লিয়ার থাকে। এবার আমাদের কি আছে, মৌলিক সংখ্যা। যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে। অথবা কি হতে পারে, যেসব সংখ্যার উৎপাদক সংখ্যা দুটি তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে উদাহরণ কি হবে, 2, 3, 5, 7, 11 পরপর আছে, অনেক আছে। এইভাবে মৌলিক সংখ্যাগুলো তোমার আসছে। তাহলে এখানে কিন্তু আরো কিছু প্রশ্ন আসতে পারে, কিরকম, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত হবে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 2। একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, সেটাও কিন্তু তোমার 2। এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, তাই আমি বলে যাচ্ছি, তোমরা একটু খেয়াল রাখবে। তাহলে কি কি বললাম, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা 2, এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সেটাও কিন্তু 2। মানে এতগুলো প্রশ্ন এই 2টাকে জড়িয়ে আছে। এরপরে যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা। অনেকে যৌগিক সংখ্যাটার সঙ্গে পরিচিত, কিন্তু কৃত্রিম সংখ্যাও যে কে বলা হয় সেটার সঙ্গে অনেকেই পরিচিত নয়। পরীক্ষায় যদি কৃত্রিম সংখ্যা চলে আসে তখন কিন্তু তোমরা বুঝতেই পারো না যে যৌগিক সংখ্যাটাকেই বলা হচ্ছে। যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যাকে বলে যেসব সংখ্যার উৎপাদক 2 এর বেশি তাকেই কৃত্রিম সংখ্যা বা যৌগিক সংখ্যা বলা হবে। তাহলে উদাহরণ কি হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে, আরো অনেক আছে। বা 4কে যদি তুমি উৎপাদকে ভাঙো কি হবে, তুমি 4কে এইভাবে ভাঙবে, 2 দুগুণে 4। তাহলে 4 উৎপাদক তুমি কি কি পাচ্ছ, দেখো এটাকে তুমি এটাও লিখতে পারো, 2 1 2 লিখতেই পারো। তাহলে কি কি উৎপাদক হবে, 1 হবে, 2 হবে, আর 2 দুগুণে 4 হবে। 1 2 4 হচ্ছে 4 উৎপাদক। যেহেতু দুটোর বেশি উৎপাদক তাই এখানে 4টা তোমার যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা। 6 যদি উৎপাদক বের করো, দেখো 2 3 6, আবার 3 1 3 তুমি লিখতেই পারো। মানে আমি এখানে লিখছি না, না লিখলেও হয়, কারণ 1 সবারই উৎপাদক। এবার তুমি তাহলে এখানে 6 কি কি উৎপাদক পাবে, 1 পাবে, 2 পাবে, 3 পাবে, 6 পাবে। 1 2 3, আবার এই দুটো গুণ করলে 3 দুগুণে 6, এইভাবে পাওয়া যাবে। পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যার এমনি মৌলিক সংখ্যার মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি যদি যে কোনো দুটো মৌলিক সংখ্যা নিয়ে নাও তারা কিন্তু সবসময় পরস্পর মৌলিক হবে, কারণ যদি দুটো সংখ্যার গসাগু 1 হয় তাহলে তারা পরস্পর মৌলিক হয়। এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে। দুটো সংখ্যার গসাগু 1 হতে হবে এই নয় যে তাদের মৌলিক হতেই হবে। দেখো দুটো যৌগিক সংখ্যা নিচ্ছি, তাদেরও কিন্তু গসাগু 1 হবে, তাহলেই তারা পরস্পর মৌলিক হবে। আমি নিচ্ছি দেখো 14 আর 15, 14 আমার যৌগিক সংখ্যা, 15 আমার যৌগিক সংখ্যা। এদের গসাগু যদি বের করো কি হবে, এখানে ভাগ করো, 14 1 14, একটা এখানে বসবে, 1 হলো, বা 14কে ভাগ করলে 14ই আসবে, তার মানে গসাগু কত হবে, 1 হবে। তাহলে দেখা যাচ্ছে দুটো যৌগিক সংখ্যা হলেও তাদের কিন্তু গসাগু 1 হতে পারে, তাই তারা পরস্পর মৌলিক সংখ্যা হবে। এই নয় যে মৌলিক সংখ্যা হলেই হবে। শুধু এই জন্যই আমি তোমাদের এক্সাম্পলটা বললাম, দুটো যৌগিক সংখ্যা হলেও তাদের গসাগু 1 হলেই তারা পরস্পর মৌলিক হবে। এবার কি, যমজ মৌলিক সংখ্যা। এই যমজ মৌলিক সংখ্যার সঙ্গে কিন্তু অনেকে পরিচিত নয়। তোমরা এমনি মৌলিক সংখ্যা সকলেই জানো। যমজ মৌলিক সংখ্যা কি, যখন দুটো মৌলিক সংখ্যা অন্তর 2 হবে সেই দুটো মৌলিক সংখ্যাকে বলা হবে যমজ মৌলিক সংখ্যা। তাহলে কি রকম, ধরো 3 আর 5, এই দুটো মৌলিক সংখ্যা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা, কারণ তাদের ব্যবধান বা অন্তর হচ্ছে 2। আর কি হতে পারে, 5 7, আর কি হতে পারে 11 13 17 19, এইগুলো হচ্ছে তোমার যমজ মৌলিক সংখ্যা। যে দুটো মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান 2 তারাই হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। এরপরে নিখুঁত সংখ্যা। আশা করছি এটা তোমরা কেউ জানো না, আশা করছি, জানতেও পারো, না জানলে জেনে নাও।
নিখুঁত সংখ্যাটা আবার কি? নিখুঁত সংখ্যাটা তো আমরা শুনিনি। ধরো এমন একটা সংখ্যা 6 নিচ্ছি, যার আমি উৎপাদক বের করছি। কি কি? 2 দিয়ে 2 3 6, আবার 3 দিয়ে যদি 3 1 3, যে উৎপাদকগুলো পেলাম এটাও তো 6-এর একটা উৎপাদক। এই সংখ্যাটা বাদ দিয়ে আমি যে উৎপাদকগুলো পেলাম সেগুলোর যোগফল যদি আমার এই সংখ্যাটাই হয়, তবেই ওই সংখ্যাটাকে আমি বলবো নিখুঁত সংখ্যা। আর একবার বলে দেই, ভালো করে খেয়াল রাখো, কোন সংখ্যার উৎপাদক বের করব, ওই সংখ্যাটা ছাড়া যে উৎপাদকগুলো পাবো সেই উৎপাদকগুলোর যোগফল ওই সংখ্যাটাই হয়, তখন আমি বলবো সেই সংখ্যাটা হচ্ছে নিখুঁত সংখ্যা। তাহলে 6 হচ্ছে আমার নিখুঁত সংখ্যা। তুমি যদি 4-এর ক্ষেত্রে দেখো, 4টা কেন নয় একবার দেখে নাও, 2 2 4, আবার 2 1 2, তাই এটা কিন্তু নিখুঁত সংখ্যা হবে না। 28কে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো নিখুঁত সংখ্যা হয় কিনা। 2 দিয়ে 2 14 28, 2 7 14, 7 1 7, তাহলে কি কি হলো? 7 2 2 1 14 কিন্তু এর উৎপাদক হবে। মানে যে যে সংখ্যা দিয়ে 28কে ভাগ করা যাবে, সোজা কথা। তাহলে 28-এর উৎপাদক কি কি? 1, আমি যোগ করে দেখছি 28 আসে নাকি, 2 4 7 14, এবার এগুলো যোগফল করে দেখো 28 হয় কিনা। 14 7 21, 21 4 25, 25 আর 2 27, 27 আর 1 28, তাহলে 28টাও কিন্তু তোমার নিখুঁত সংখ্যা। তাহলে নিখুঁত সংখ্যা হওয়ার শর্তটা তোমাদের বলে দিলাম, শুধু ভালো করে খেয়াল রাখো, কোন সংখ্যা যদি নিখুঁত কিনা বের করতে দেয় এই পদ্ধতিতে বের করতে হবে। তোমাদের কিন্তু এক্সামে আসে নিচের কোনটি নিখুঁত সংখ্যা, 4টে অপশন দিয়ে দিল, তোমার কিন্তু এইভাবেই বের করতে হবে। নিরপেক্ষ সংখ্যা কাকে বলে? নিরপেক্ষ মানে সে কোনো দলে নেই, তাকেই নিরপেক্ষ বলা হয়। নিরপেক্ষ হচ্ছে 1কে বলা হয় তোমার নিরপেক্ষ সংখ্যা, কারণ 1 মৌলিকেরও দলে নেই, যৌগিকেরও দলে নেই। কেন মৌলিকের দলে নেই আর যৌগিকের দলে নেই? মৌলিক সংখ্যার উৎপাদক কটা বলেছি? 2টো, কিন্তু 1-এর একমাত্র উৎপাদক 1 নিজেই, একটা, তাই এটা মৌলিক নয়। আর যৌগিক সংখ্যার উৎপাদক কটা বলেছি? কম করে 3টে, মানে 2টোর বেশি তো হতেই হবে, কম করে 3টে, 3টের বেশি হতে পারে কিন্তু কখনোই কম হবে না, 2টো হলে তো মৌলিক হয়ে যাবে। তাই 1-এর উৎপাদক তো একমাত্র 1, অর্থাৎ একই, মানে একটাই, তাহলে 1 ওই কারণে যৌগিকও নয়, তাই বলা হয় 1কে নিরপেক্ষ সংখ্যা। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।